2026 বিশ্বকাপের আর্জেন্টিনা স্কোয়াডে জায়গা করে নিতে পারে কোন কোন অ্যাটাকার। এর আগে দুইটা পর্বে আলোচনা করছে ডিফেন্ডার এবং মিডফিল্ডারদেরকে নিয়ে, কিন্তু আজকের পর্বটা ইন্টারেস্টিং কারণ আজকে আলোচনা করা হবে ফরওয়ার্ডদের নিয়ে। 26 বিশ্বকাপের এখনো পরে এক বছরের মতো সময় বাকি আছে, এর মধ্যে একটা ইউরোপিয়ান ক্লাব সিজন বাকি আছে, এর মধ্যে অনেক ফরওয়ার্ড অফ ফর্মে চলে যাবে, অনেকে নতুন করে ফর্মে আসবে, অনেকে ইনজুরির জন্য অনেক দীর্ঘদিনের জন্য মাঠের বাইরেও চলে যেতে পারে। তো এই হিসাবে প্রেডিক্ট করা কঠিন যে স্কোয়াড 2026 বিশ্বকাপের স্কোয়াডে কে কে জায়গা করে নিবে, কিন্তু স্কালোনির একটা সিলেকশন প্যাটার্ন আছে, কিছু ফিক্সড চয়েস আছে, এর উপরে বেস করে একটা অ্যানালাইসিস দিতে পারি যে 2026 বিশ্বকাপে আর্জেন্টিনা স্কোয়াডে জায়গা করে নিবে কোন কোন ফরওয়ার্ড। 2026 বিশ্বকাপের স্কোয়াড মেম্বারের সংখ্যা হতে পারে 23 জন, কিংবা 2022 বিশ্বকাপের মতো 26 জন। স্কোয়াড মেম্বার যদি 23 জন হয়, ইন দ্যাট কেস স্কোয়াডে অ্যাটাকারের সংখ্যা থাকবে 6 জন। স্কোয়াড মেম্বারের সংখ্যা 26 হলে সেখানে অ্যাটাকার একজন বের হবে 7 জন। স্কোয়াডে যদি 6 জন অ্যাটাকার থাকে, ইন দ্যাট কেস অ্যাটাকারদের কম্বিনেশনটা হবে এরকম: 2 জন সেন্টার ফরওয়ার্ড, 2 জন রাইট সাইডেড অ্যাটাকার এবং 2 জন লেফট সাইডেড অ্যাটাকার। স্কোয়াডে যদি স্কোয়াড মেম্বার 26 জন হলে ফরওয়ার্ড যদি 7 জন হয়, ইন দ্যাট কেস একজন রাইট সাইডেড অ্যাটাকার অথবা একজন লেফট সাইডেড অ্যাটাকারের সংখ্যা বেশি পাবে। আর্জেন্টিনার যখন স্কোয়াড ঘোষণা করা হয় তখন অ্যাটাকারদের মধ্যে সবার উপরে নামটা থাকে লিওনেল মেসি। লিওনেল মেসি যদি ফিট থাকে তাহলে 2026 বিশ্বকাপেও আর্জেন্টিনা স্কোয়াডের ফরওয়ার্ডদের মধ্যে সবার উপর নামটা কিন্তু মেসি হবে। মেসি বাদে মেসির পরে অপশন থাকে, ফরওয়ার্ড অপশন থাকে আরো 5টা। 7 জন হলে সেখানে অপশন থাকবে 6টা। তাহলে এই 5 জন অথবা 6 জন কারা হতে পারে? দুইটা সেন্টার ফরওয়ার্ডের অপশন যদি দেখি, আর্জেন্টিনা ফার্স্ট চয়েস দুইটা সেন্টার ফরওয়ার্ড হচ্ছে হুলিয়ান আলভারেস এবং লাউতারো মার্টিনেজ। ফর্ম যদি ড্রাস্টিক্যালি ডাউন না খায় এবং এরা দুজন যদি ফিট থাকে তাহলে কনফার্ম যে এরা দুজন বিশ্বকাপে যাচ্ছে এবং দুজনই সেন্টার ফরওয়ার্ড পজিশনটা হোল্ড করবে। তাহলে বাকি থাকে কি? তাহলে বাকি থাকে আরো একজন রাইট সাইডের অ্যাটাকার এবং আরো 2 জন লেফট সাইডের অ্যাটাকার। এখন কথা হচ্ছে স্কালোনি 2 জন স্পেশালিস্ট লেফট সাইডের অ্যাটাকার নেবে নাকি রাইট সাইডের অ্যাটাকারের সংখ্যাটাই বাড়াবে? 4 নাম্বার চয়েস কে হইতে পারে স্কালোনির আন্ডারে? লাস্ট 3-4 ম্যাচ ধরে আর্জেন্টিনার অ্যাটাকিং লাইন আপে সবচেয়ে ভালো পারফর্ম করা প্লেয়ারটা হচ্ছে থিয়াগো আলমাদা, এবং সে কিন্তু হচ্ছে রাইট ফুটেড এবং লেফট সাইডেড অ্যাটাকার। লেফট সাইডেড অ্যাটাকার হিসেবে স্কালোনির ফার্স্ট চয়েস হতে যাচ্ছে কিন্তু এই থিয়াগো আলমাদা। লেফট সাইডের অ্যাটাকে অপশন হিসেবে এই আলমাদার কম্পিটিটর হতে পারে নিকো গঞ্জালেস কিংবা ক্লদিও এচিভেরি। সিটিতে এই সিজনে সে সিটিতে কন্টিনিউ করবে নাকি রোমাতে লোনে যাবে, এটা কিন্তু এখনো কনফার্ম না। সে রোমাতে যায় নাকি সিটিতে থাকে তার উপরে কিন্তু ডিপেন্ড করতেছে যে সে 2026 বিশ্বকাপে কল পাবে কিনা। সিটিতে যদি সে থাকে তাহলে তার গেম টাইম পাওয়াটা চ্যালেঞ্জিং হবে এবং সেই কম গেম টাইমের মধ্যে কিন্তু তাকে একটা ভালো একটা পারফরমেন্স দিতে হবে, 10-12 গোলে কন্ট্রিবিউশন করতে হবে, যেটা কিন্তু মোটামুটি টাফ তার জন্য। রোমাতেও যদি যায় সেখানে কিন্তু তার পারফরমেন্সটা সিটির মতো হাইলাইট হবে না। ইন দ্যাট কেস কিন্তু তার চান্স পাওয়ার সম্ভাবনাটা কমে যাবে। এই 4 জনকে বাদ দিলে তাহলে আর্জেন্টিনার ফরওয়ার্ড লাইন আপে অপশন থাকে আরো 2টা অথবা 3টা। 5th এবং 6th চয়েস অ্যাটাকার কে হইতে পারে? আর্জেন্টিনার 5th এবং 6th চয়েস ফরওয়ার্ড কে হবে এটার জন্য ফাইট হবে গিলিয়ানো সিমেলো এবং নিকোলাস গঞ্জালেসের মধ্যে। নিকোলাস গঞ্জালেসকে স্কালোনি কেন পছন্দ করে কেন বারবার তাকে খেলা, এটা নিয়ে কিন্তু আমার একটা আলাদা ভিডিও আছে, লিঙ্কে সে ভিডিওটা দিয়ে দেওয়া হবে। নিকো গঞ্জালেসকে স্কালোনি পছন্দ করে কারণ তার ওয়ার্ক রেট বেশি, তার একটা ভালো স্পিড আছে এবং তাকে দিয়ে কিন্তু স্কালোনির অনেকগুলো লং বল খেলাতে পারে যখন স্কালোনি সেফ ফুটবল অ্যাপ্রোচে খেলায়। গিলিয়ানো সিমেলো কিন্তু নিকো গঞ্জালেসের মতো হার্ড ওয়ার্কিং, সে ফিজিক্যালি স্ট্রং এবং তার গতিটাও কিন্তু নিকোর মতোই ভালো, এবং সে কিন্তু লাস্ট সিজনে অ্যাথলেটিকোর হয়ে অনেক ভালো একটা সিজন পার করছে। এই দুজনের মধ্যে নিকো এরিয়ালি ভালো, কিন্তু সিমিওনে কিন্তু এরিয়ালি অতটা ভালো না। এখন স্কালোনি চাইলে দুজনকে একসাথে নিতে পারে অথবা দুজনের যে কোনো একজনকে নিতে পারে, এটা ডিপেন্ড করবে এই সামনের সিজনে সিমিওনে এবং গঞ্জালেসের মধ্যে কে আসলে বেটার পারফর্ম করে। দুজনকেও যদি নেয় অথবা একজনকে যদি নেয় তাহলে আরেকটা অ্যাটাকারের অপশন বাকি থাকবে, সেই অ্যাটাকারটা হবে লেফট ফুটেড রাইট সাইডেড অ্যাটাকার। এখন লেফট ফুটেড রাইট সাইডের অ্যাটাকারদের যে লিস্টটা যদি দেখি, এখানে কিন্তু আর্জেন্টিনার লিস্টটা কিন্তু বড়। এই লিস্টে আছে রোমার পাওলো দিবালা, মাতিয়াস সোলে, জেনোয়াতে লোনে থাকা কার্বনি এবং রিয়াল মাদ্রিদে এই সদ্য নতুন সাইনিং ফ্রাঙ্কো মাস্তান্তুনো, এবং সাথে অ্যাড করতে হবে কোমোতে থাকা রিয়াল মাদ্রিদের লোন প্লেয়ার নিকো পাচকেও, যে কিনা কোমোতে মূলত একজন লেফট সাইডের অ্যাটাকার হিসেবেই খেলে। এখন
এই কোয়ালিটি ফুল ট্যালেন্টেড অ্যাটাকারদের মধ্যে কে আসলে ফাইনালে জায়গা করে নিবে আর্জেন্টিনা স্কোয়াডে, এটা একটা কিন্তু বিগ কোয়েশ্চেন। সবাই যদি একই সাথে পারফর্ম করেও, এদের মধ্যে সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স ওয়ালা প্লেয়ার হচ্ছে কিন্তু পাওলো দিবালা, কিন্তু তার কিন্তু ইনজুরি হিস্ট্রি ভালো না এবং তার কিন্তু ন্যাশনাল টিমের এক্সপিরিয়েন্সটাও ভালো না। সে প্রায় ন্যাশনাল টিমে কল আপের আগে ইনজুরিতে পড়ে এবং অনেক সময় স্কালোনিও তাকে কিন্তু কল করে না, যদিও বা সে 2022 বিশ্বকাপে ছিল এবং 22 বিশ্বকাপের ফাইনালে তার একটা গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন ছিল। পাওলো দিবালার টিমমেট হচ্ছে মাতিয়াস সোলে, যে কিনা আসলে রোমাতে দিবালা রিপ্লেসমেন্ট হিসেবে খেলে, দিবালার সাব হিসেবে খেলে। রোমা যদি 4-2-3-1 ফরমেশনে না খেলে, ইন দ্যাট কেস দিবালা এবং সোলে কিন্তু একসাথে পিছে থাকেও না, যে কারণে দিবালা যদি আবার ভালো পারফর্ম করে রেগুলার বেসিসে খেলে, ইন দ্যাট কেস কিন্তু সোলে সেভাবে গেম টাইম পাবে না এবং গেম টাইম না পাওয়ার কারণে সে কিন্তু সেভাবে পারফরমেন্স করে কিন্তু আর্জেন্টিনা ন্যাশনাল টিমে জায়গা করে নিতে পারবে না। ইন্টার মিলান থেকে জেনোয়াতে লোনে থাকা কার্বনির জন্য কিন্তু প্রায় সেম জাজমেন্ট। কার্বনি খেলবে জেনোয়ার মতো ছোট ক্লাবে, যেই ক্লাবে খেলে আসলে আহামরি পারফরমেন্স যদি না করে, সিরিয়ার একটা টপ লেভেল স্ট্যান্ডার্ড অনুযায়ী পারফরমেন্স যদি না করে, তাহলে কিন্তু সে আর্জেন্টিনা ন্যাশনাল টিমে কলা পাওয়ার জন্য স্কালোনির গুডবুকে থাকবে না, যদিও বা সে কিন্তু 2024 কোপা আমেরিকার স্কোয়াডে ছিল। এরপরে আসবে নিকো পাজ এবং ফ্রাঙ্কো মাস্তান্তুনোর কথা। নিকো পাজ গত সিজনে পারফর্মিং ছিল এবং এই সিজনে যদি সে ইনজুরির শিকার না হয় তাহলে কিন্তু তার এই সিজনে বেটার পারফরমেন্স থাকার কথা, আর গত সিজনের থেকে আরেকটু বেটার আউটপুট দেওয়ার কথা। কিন্তু তার কম্পিটিটর হিসেবে কিন্তু দাঁড়ায় গেছে তার স্বদেশী ফ্রাঙ্কো মাস্তান্তুনো, তার প্যারেন্ট ক্লাবে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ায়। মাস্তান্তুনো এই রিয়াল মাদ্রিদে এই রদ্রিগো, ব্রাহিম দিয়াস, আর্দা গুলারদের সাথে ফাইট করে কতটুকু গেম টাইম পাবে, কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারবে তা নিয়ে কিন্তু একটা কোয়েশ্চেন আছে। কিন্তু এই মাস্তান্তুনো যদি রিয়ালার হয়ে সিজনে 10 বা তার বেশি গোলে কন্ট্রিবিউশন করে, তাহলে তার যে হাইপ ক্রিয়েটটা হবে, সেই হাইপের জন্য কিন্তু তাকে স্কালোনি নির্দেশ শেষমেশ বাধ্য হবে এবং রিয়াল মাদ্রিদে খেলার অ্যাডভান্টেজটাই কিন্তু পাঁচকে শোলে, কার্বনি এবং পাঁচ থেকে এগিয়ে রাখবে। কিন্তু এখন এই একটা লেফট ফুটেড রাইট সাইডে অ্যাটাকার স্কালোনি যে নিবে এটা কিন্তু কনফার্ম না, যদি স্কোয়াড মেম্বার সত্যি 6 জন হয় এবং স্কালোনি যদি একই সাথে সিমিওনে এবং নিকো গঞ্জালেসকে খেলায়। এখানে একটা ফ্যাক্ট হচ্ছে মেসি কিন্তু 2022-এর মতো এই 2026-এ ফুল 90 মিনিটই খেলবে না কিংবা সব ম্যাচে স্টার্ট করবে না। তার মানে হচ্ছে মেসির মতো একজন লেফট ফুটেড রাইট সাইডের অ্যাটাকারকে কিন্তু স্কালোনিকে রেডি রাখতেই হবে। ইন দ্যাট কেস দিবালা বলি, শোলে বলি, পাজ বলি, মাস্তান্তুনো বলি, কার্বনি বলি, এদের একজনকে কিন্তু স্কালোনিকে পিক করতেই হবে। ইন দ্যাট কেস লাইন আপটা হতে পারে এরকম, নিকো গঞ্জালেস অথবা সিমিওনের সাথে দিবালা অথবা পাজ অথবা মাস্তান্তুনো যাবে, অথবা নিকো গঞ্জালেস অথবা সিমিওনের সাথে দিবালা, পাজ, শোলে, কার্বনি, মাস্তান্তুনো যে কোনো একজন যাবে। এখানে আরেকটা নাম সবাই তো জিজ্ঞেস করবে, সে হচ্ছে যে আলেজান্দ্রো গার্নাচো। সে এই সিজনে ইউনাইটেড থেকে চেলসিতে যাচ্ছে, এটাও মোটামুটি কনফার্ম। এবং চেলসিতে গত সিজনে তার পারফরমেন্সটা কিন্তু সেরকম ভালো ছিল না, সে কিন্তু লাস্ট কয়েকটা ইন্টারন্যাশনাল ব্রেকে কিন্তু স্কালোনির টিমে হয়ে কলও পায় নাই। চেলসিতে গিয়ে তার পারফরমেন্সটা কেমন হয় সেটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করতেছে। তার উপরে তার ফাইটটা হবে কার সাথে? তার ফাইটটা কিন্তু লেফট সাইডে খেলা আলমাদার সাথে এবং একই সাথে নিকো গঞ্জালেস এবং সিমোনের সাথে। পূর্বে যেটা বলছি সেটা হচ্ছে যে এই আলমাদা কিন্তু অলরেডি ফিক্সড যে সে 2026 বিশ্বকাপে স্কালোনির একজন পছন্দের অ্যাটাকার হিসেবে যাবে। নিকো গঞ্জালেসও স্কালোনির পছন্দের এবং সিমিওনেও স্কালোনির পছন্দের। সেই হিসেবে কিন্তু গার্নাচোর ওই স্পিড এবং হাইপটা ছাড়া কিন্তু এই তিনজনকে বিট করার মতো আর কিছু নাই। চেলসি থেকে তার পারফরমেন্সটা কেমন হয় সেটাও ম্যাটার করে। তার কিন্তু চান্স এই বিশ্বকাপে 2026 বিশ্বকাপে চান্স পাওয়াটা কিন্তু সম্ভাবনাটা কিন্তু অনেক কম, যদি না সে চেলসি থেকে অনেক ভালো খেলা শুরু করে এবং রেগুলার গেম টাইম পায়। তো এই হচ্ছে 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার অ্যাটাকারদেরকে নিয়ে আমার একটা প্রেডিকশন। আমি বলতেছি না আমি যে ডিফেন্ডার, মিডফিল্ডার এবং ফরওয়ার্ডদের যেই প্রেডিকশনটা দিচ্ছি এটাই অ্যাকুরেট হবে, কারণ অনেক প্লেয়ার অফ ফর্মে চলে যেতে পারে, অনেকে এক্সপেকটেশনের বাইরে গিয়ে অনেক ভালো খেলতে পারে, অনেকে দুর্ভাগ্যজনক ইনজুরির শিকার হতে পারে। কিন্তু এটা আমি গ্যারান্টি দিতে পারি যে ড্রাস্টিক্যালি ফর্ম আপ ডাউন না করলে এবং কেউ বড় ইনজুরিতে না পড়লে, আমি যেই লিস্টটা বলছি ডিফেন্ডার, মিডফিল্ডার এবং ফরওয়ার্ডদের, এই লিস্টের অ্যাটলিস্ট 80% কারেক্ট থাকবে, তারা যে বিশ্বকাপে আর্জেন্টিনা স্কোয়াডে জায়গা করে নিবে।
আর্জেন্টিনা এবং ফুটবল রিলেটেড অন্যান্য অ্যানালাইসিস পেতে আমার সাথে থাকুন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাকে ফলো করবেন। ইনশাল্লাহ ইন ফিউচার আরো কিছু বেটার অ্যানালাইসিস নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। ধন্যবাদ।